Hello, dear students. I hope you are fine by the grace of Almighty Allah. Welcome to my English class. I am Muhammad Aminur Rahman Jian, lecturer in English at Darikapal Mohila College, Srimangal, Maulavi Bazar. Today, I am here with you to discuss about a grammatical topic, and it's very well known to you from your early age. So I think you can guess a little bit about the topic of discussion. Yes, it's article. So dear students, all of you know some more or less about this item, and today we'll discuss about this topic in detail, and I'm going to present this item before you using PPP method. That is the most sophisticated method of teaching and learning grammar nowadays. First P stands for presentation, second P stands for practice, and third P stands for production. So, previously I discussed with you about this system, and this is a very popular system where you can learn grammar without learning or memorizing any rules. Okay, thank you. So let's start discussing the use of article. And for your better understanding, like my previous classes, I would like to use Bangla besides English. ওকে, তো ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আর্টিকেল, যাকে আমরা বাংলায় বলি কি পদাশ্রিত নির্দেশক। তো এই আর্টিকেল কোথায় বসে? সাধারণত বাক্যের নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, নাউন বা নাউনের সমজাতীয় শব্দের পূর্বে বসে তার নির্দিষ্টতা অনির্দিষ্টতা জ্ঞাপন করে। And you must use these 4 items while filling blanks with article a, n, the এবং ক্রস। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা আর্টিকেল যখন আনসার করতে যাই তখন দেখা যায় অনেক ছাত্রছাত্রী এই 4টি বিষয়ের সাথে পরিচিত থাকে না। তো তারা কি করে, এই 4টি আইটেম ছাড়াও যারা একটু তুলনামূলক দুর্বল ছাত্রছাত্রী, দেখা যায় সেখানে কনজাংশন, এন্ড অর বাট, অক্সিলিয়ারি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর এগুলো ইনক্লুড করে দেয়। সো বি কেয়ারফুল, উই কান্ট ইউজ এনি আইটেম এক্সেপ্ট এ, এন, দি এবং ক্রস। তো এই 4টা আইটেম আমরা অবশ্যই ব্যবহার করব ব্ল্যাঙ্কে। এখন দেখা যাক আর্টিকেল সম্পর্কে আরেকটু বিস্তারিত। ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ। আমরা সবাই জানি there are 2 kinds of article. আর্টিকেল 2 ধরনের রয়েছে, ইনডেফিনিট এবং ডেফিনিট। ইনডেফিনিট হচ্ছে আ এন্ড এন। তো এখানে আমরা এই আর্টিকেল প্রথম যেটা আছে আ, এটার উচ্চারণ নিয়ে একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা কেউ এ উচ্চারণ করি, কেউ আ উচ্চারণ করি। আসলে যখন এই লেটার এ একা থাকবে অর্থাৎ আর্টিকেল হিসেবে ব্যবহার হবে তখন তার উচ্চারণ হবে আ। ঠিক আছে? তো এই 3টা আইটেম আমরা এখানে পাচ্ছি। আ এবং এন এই দুইটাকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, কারণ এগুলো ইনডেফিনিট মানে অনির্দিষ্ট নাউনের পূর্বে বসে। আর যখন কোনো নাউন নির্দিষ্ট হয়ে যায় তখন তার পূর্বে ডি বসে, এই জন্য এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। তাহলে কথা হচ্ছে ক্রস যে ব্যবহার করব আমরা আর্টিকেল না থাকলে বা কোথাও আর্টিকেল প্রয়োজন না হলে, সেই ক্রসটা কি?
এটাকে বলা হয় আসলে জিরো আর্টিকেল বা জিরো ইনডেফিনিট আর্টিকেল। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। লার্নিং আর্টিকেল থ্রু পিপিপি মেথড। আমি তোমাদের প্রথমে একটা রুলের উপর কিছু এক্সাম্পল প্রেজেন্ট করব, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তারপর সেখান থেকে আমরা কিছু প্যাটার্ন নিয়ে, কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্র্যাকটিস। সো সরাসরি ক্লাসে আসলে প্র্যাকটিসটা স্টুডেন্টদের অংশগ্রহণ করতে হয়। এখানে আমি আপাতত তোমাদের জন্য ডিসকাস করে নিব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, এটাই হচ্ছে অংশগ্রহণ। অ্যান্ড লাস্ট পি ফর প্রোডাকশন, দ্যাট ইজ শেষ হওয়ার পরে তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেওয়া হবে, তোমরা নিজেরা সেখান থেকে প্রডিউস করবে আনসারগুলো। ওকে, our first slide of presentation. আমি এখানে কিছু এক্সাম্পল তোমাদের জন্য প্রেজেন্ট করছি, মনোযোগ দিয়ে সেগুলো দেখবে এবং আমার কথাগুলো লক্ষ্য করবে। নাম্বার 1, I saw a boy there. আমি সেখানে একটি ছেলেকে দেখলাম। তাহলে লক্ষ্য করো, এখানে বয় শব্দটি হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। এর আগে আমরা বেসিক গ্রামার ক্লাসে আলোচনা করেছি যে নাউন হচ্ছে প্রধানত 5 ধরনের: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তো এর মধ্যে কমন নাউন হচ্ছে শ্রেণীর নাম বা শ্রেণীবাচক নাম। তো যাই হোক, প্রপার নাউনের আগে ইন জেনারেল কোনো আর্টিকেল বসে না, কমন নাউনের আগে আর্টিকেল বসে। তো এখানে একটা কমন নাউন আমরা নিচ্ছি এবং এই কমন নাউনটির আগে বা পরে কোনো বর্ণনা নাই সে কে। তাহলে যে কোনো একটি ছেলেকে আমি দেখলাম, কোনো বিশেষ বর্ণনা দিলাম না সে কে। এবং যখনই আমি কোনো কাউকে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বা বর্ণনা করব না বা সংজ্ঞায়িত করব না জিনিসটা কি অথবা ব্যক্তিটাকে বা বস্তুটা কি, তখন তার পূর্বে আমরা সিঙ্গুলার বা একটা হলে এ বা এন ব্যবহার করব। তাহলে আমরা এখানে এ ব্যবহার করলাম কেন? কারণ এটি একটি এবং অনির্দিষ্ট। আরেকটা নিয়ম আছে, আমরা সবাই জানি ছোট ক্লাস থেকেই, সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যাপারটি। ইংলিশ অ্যালফাবেটের 26টা লেটারের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তো যখন আমরা সিঙ্গুলার নাউন, অনির্দিষ্ট সিঙ্গুলার নাউন এর আগে শূন্যস্থান পাবো, তখন তার পূর্বে আ বসতে পারে, আবার এন ও বসতে পারে। কনসোনেন্ট দিয়ে শুরু হলে আ বসবে, ভাওয়েল দিয়ে শুরু হলে এন বসবে। এই সহজ কথাটি আমরা সবাই জানি। তো বয়ের বি যেহেতু কনসোনেন্ট, তাহলে এখানে কি বসবে? আ বসবে। একইভাবে এক্সাম্পল নাম্বার 2, বাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো অনেস্ট ম্যান, এখানে তিনি একজন সৎ ব্যক্তি। কোন ব্যক্তিটি বিশেষ কোনো বর্ণনা নাই, যে কোনো একজন ব্যক্তিকে আমরা এখানে পরিচিত করছি। তো এখানেও তো অনেস্টের এইচটা কনসোনেন্ট আছে, তাহলে এন বসলো কেন? ইটস অ্যান এক্সেপশন। আমরা এটাও জানি, প্রেজেন্টেশনটা জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, রুলগুলা কম বেশি সবার জানা আছে, যে কনসোনেন্টের আগে, কনসোনেন্ট যুক্ত সিঙ্গুলার এবং ইনডেফিনিট বা অনির্দিষ্ট নাউনের আগে এ বসবে। কিন্তু কনসোনেন্টের উচ্চারণ যদি কখনো ভাওয়েলের মতো হয়, এ, ই, আই, ও, ইউ, এগুলার মতো উচ্চারণ হয় স্টার্টিং উচ্চারণটা, তাহলে এ না বসে এন বসবে। ওকে, আমরা এইটা উচ্চারণ করি, কি আছে? অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। আমার সাথে উচ্চারণ করো, অনেস্ট ম্যান। এইচটা কিন্তু এখানে সাইলেন্ট, অ থেকে উচ্চারণ হচ্ছে, অ একটা ভাওয়েল, তাই কনসোনেন্ট যুক্ত শব্দ হলেও তার পূর্বে বসবে এন। একইভাবে আমরা যত সিঙ্গুলার ইনডেফিনিট নাউন আছে তাদের পূর্বে কনসোনেন্ট যুক্ত হলে এ বসাবো, কিন্তু কনসোনেন্টের সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন বসাবো। যেমন আমি কাউকে বললাম আমাকে একটি কলম দিন, প্লিজ গিভ মি আ পেন। আমাকে একটি কলম দিন, পেনের পি কনসোনেন্ট। কিন্তু যদি বলি যে তিনি একজন সৎ লোক খুঁজছেন, কি হবে?
He is searching for an honest person. তো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলেই আর এ হবে না, এন বসবে। নেক্সট, নাম্বার 2, I gave him an apple. আমি একটু আগেই বলেছি এ ই আই ও ইউ এই ভাওয়েলগুলা দিয়ে যদি কোনো নাউন শুরু হয়, সেটি যদি সিঙ্গুলার হয় এবং অনির্দিষ্ট মানে যে কোনো একটি বোঝায়, তখন তার পূর্বে এন বসবে। তো অ্যাপলের যেহেতু কোনো বর্ণনা নাই কোন আপেলটি এবং সেটি সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার এবং ইনডেফিনিট নাউন হিসেবে তার পূর্বে এ বা এন বসাবো। এখন যেহেতু শব্দটি ভাওয়েল এ দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? এন, অ্যান অ্যাপল। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, 1 নাম্বারের মতো এটারও কিন্তু একটা ব্যতিক্রম বা এক্সেপশন আছে। এই যে, বাট শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তো এখানে তো ভাওয়েল আছে ইউ, কিন্তু এন না বসে এ বসছে। এর কারণ হচ্ছে যদি ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয় স্টার্টিং উচ্চারণটা, তখন আর এন বসবে না, আ হবে। ওকে, এক্সাম্পল নাম্বার 3, হি ইজ ড্যাশ ব্রেভ বয়, সে একজন সাহসী ছেলে। এখানে আমরা একটা রুল পাচ্ছি, ব্রেভ অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার কমন নাউন বসে, তাহলে তার পূর্বে এ বা এন বসবে এবং 1 নাম্বার 2 নাম্বার এক্সাম্পলের নিয়মে ভাওয়েল কনসোনেন্টের রুল মেইনটেইন করে এবং সাউন্ডের রুল মেইনটেইন করে আমরা এ বা এন বসাবো। ব্রেভের বি কনসোনেন্ট, তাহলে বসলো আ, হি ইজ আ ব্রেভ বয়। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে আর্টিকেল মূলত নাউন এবং নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে এবং তার নির্দিষ্টতা অনির্দিষ্টতা জ্ঞাপন করে। দেখো, আমরা যদি এখান থেকে বয় তুলে নেই, তাহলে ব্রেভ সাহসী একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না, হবে হি ইজ ব্রেভ। ওকে, তাহলে আমরা এখান থেকে কি রুল শিখলাম 3 নাম্বার থেকে? যে অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার কমন নাউন থাকে, তাহলে তার পূর্বে এ বা এন বসবে। হি ইজ আ ব্রেভ বয়, she is a rich lady, he is a poor man. Okay, এই যে এক্সাম্পল আছে, she is a beautiful girl, সে একটা সুন্দর মেয়ে। তো বিউটিফুল শব্দটা কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, ধরন, প্রকৃতি, বাহ্যিক রূপ প্রকাশক শব্দগুলো কি? অ্যাডজেক্টিভ। তো বিউটিফুল এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক রূপের বর্ণনা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ। তারপরে সিঙ্গুলার কমন নাউন আছে। আমি বারবার বলছি, এ বা এন দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে নাউনটা সিঙ্গুলার হতে হবে, একটা হতে হবে। তো বিউটিফুলের বি কনসোনেন্ট, তাই আমি কি বসাচ্ছি? আ, শি ইজ আ বিউটিফুল গার্ল। যদি আমি বিউটিফুলের জায়গায় ইন্টেলিজেন্ট ব্যবহার করি, তাহলে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। ইন্টেলিজেন্টের আই ভাওয়েল এন হবে। ওকে, তাহলে আমরা এই স্লাইড থেকে কি শিখে নিলাম? সিঙ্গুলার এবং অনির্দিষ্ট কমন নাউনের আগে বা নাউনের আগে এ বা এন বসবে। নাউনটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন হবে, কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ হবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে তার পূর্বে এন বসবে, ভাওয়েল যুক্ত শব্দের উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হলে তার পূর্বে এন না দিয়ে আ দিতে হবে। আর হচ্ছে অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলার কমন নাউন থাকলে আমরা এ বা এন ব্যবহার করব। ওকে, নাও লেটস সি দ্য প্র্যাকটিস সেকশন। রুল দেয়া আছে যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা আমরা এখান থেকে দেখে নিব। সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এগুলোর। ফার্স্ট নোট, আ প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন স্টার্টিং উইথ কনসোনেন্ট। কনসোনেন্ট দিয়ে যদি সিঙ্গুলার এবং কাউন্টেবল বা গণনাযোগ্য নাউনগুলো শুরু হয়, তাহলে তার পূর্বে আ বসবে। সিঙ্গুলার নাউন হলেই চলবে না, নাউনটা হতে হবে কাউন্টেবল, গণনাযোগ্য। যদি গণনা করা যায় না, তাহলে কিন্তু তার পূর্বে আমরা এ বা এন দিতে পারবো না। যেমন ওয়াটার, পানি, এটা তো সিঙ্গুলার নাউন বাট ইটস নট কাউন্টেবল, তখন আমরা
আর্টিকেল এ বা এন দিতে পারবো না। নেক্সট, এন প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন স্টার্টিং উইথ ভাওয়েল। ভাওয়েল দিয়ে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন বা গণনাযোগ্য নাউন, অবশ্যই অনির্দিষ্ট হতে হবে, শুরু হয়, তাহলে তার পূর্বে কি দিব? এন ব্যবহার করব। এক্সেপশন বা ব্যতিক্রম, যেগুলো আমরা এক্সেপশন আলোচনা করেছিলাম তার রুলটা দেওয়া আছে। এন প্লাস ভাওয়েল সাউন্ডিং কনসোনেন্ট, যদি কোনো কনসোনেন্টের সাউন্ড ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে আর আ না বসে এন বসবে। নেক্সট, এ প্লাস ইউ আর ওয়া সাউন্ডিং ভাওয়েল, যদি ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয় তাহলে তার পূর্বে আ বসবে, এন বসবে না। Okay, let's move to the next rule. Presentation number 2. Let's see which presentation is waiting here for us. Number 1. Nazrul is our national poet. আমরা বেসিক গ্রামার ক্লাসে করেছিলাম এর আগে। নাউন 5 ধরনের, তার মধ্যে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন কি ছিল? বিশেষ করে বলা হয় ব্যক্তি এবং স্থানের নাম। শুধু ব্যক্তি স্থানের নাম না, যে কোনো কিছুর নিজস্ব ব্যক্তিগত নামটাই হচ্ছে মূলত প্রপার নাউন। ওকে, তো এখানে আমরা নজরুল পাচ্ছি, একজন ব্যক্তির নাম, একজন কবির নাম, তাহলে এটা একটা প্রপার নাউন। তো আমি আজকে শুরুতেই বলেছি যে প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তবে কিছু বিশেষ ব্যবহার আছে, আমরা এখন এগুলোই দেখব। তো নজরুল আমাদের জাতীয় কবি, তার আগে কোনো আর্টিকেল দরকার নাই, ক্রস বসবে। আমার নাম, তোমার নাম, এগুলো যদি ব্যবহার করি তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। প্রতিষ্ঠানের নাম বসাও, তোমার কলেজের নাম, আর্টিকেল ব্যবহার করবা না। তোমার শহরের নাম বসাও, কোনো আর্টিকেল ব্যবহার হবে না তার পূর্বে। ওকে, বাট নজরুল ইজ দা বায়রন অফ বাংলাদেশ। নজরুল কে বাংলাদেশের বায়রন বলা হয়। লর্ড বায়রন ইংলিশ লিটারেচারের রেবেল পোয়েট বা শেলি আছেন আরেকজন, এবং নজরুল হচ্ছেন বাংলা লিটারেচারের রেবেল পোয়েট বা বিদ্রোহী কবি। তো যখন দুজন সমধর্মী ব্যক্তি বা দুটা সমধর্মী প্রপার নাউনের মধ্যে তুলনা করা হবে ব্যক্তি বা স্থানের মধ্যে, তখন বাক্যে দ্বিতীয় অবস্থানে যে থাকবে তার পূর্বে দা বসবে। এটা হচ্ছে প্রপার নাউনের এক্সেপশন গুলার মধ্যে একটি। আমি আবার বলছি, দুটি সমধর্মী একই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। সমধর্মী দুটি প্রপার নাউনকে তুলনা করলে দ্বিতীয়টির পূর্বে দি বসে। ওকে, এই টিএইচই এর উচ্চারণ নিয়েও অনেক কনফিউশন আছে। টিএইচই কখন দি হবে, কখন দা হবে। ইন জেনারেল ভাওয়েলের আগে যখন, ভাওয়েল যুক্ত শব্দের আগে যখন টিএইচই বসে তখন উচ্চারণ হয় দি, আর কনসোনেন্ট যুক্ত শব্দের আগে যখন টিএইচই বসে তখন উচ্চারণ হয় দা, দয় জফলা আকার। ঠিক আছে, আর বর্তমান মডার্ন ইংলিশ আসলে দ শব্দটি পরবর্তী ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ফ্লুয়েন্টলি উচ্চারণ হয়। যাই হোক, নেক্সট নাম্বার 2, আই লিভ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে বাস করি। আওয়ার ডিয়ার মাদারল্যান্ড, উই লাভ হার। তো বাংলাদেশের পূর্বে কোনো আর্টিকেল হচ্ছে না, এটা একটি প্রপার নাউন। একইভাবে একজন যদি বলে আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন পাকিস্তান, শি লিভস ইন ইউএসএ, তখন কি হবে? শি লিভস ইন দ্য ইউএসএ। কেন হচ্ছে? একটা দেশের আগে আমি আর্টিকেল ব্যবহার করলাম না, কিন্তু আরেকটা দেশের আগে কেন আর্টিকেল ব্যবহার করব? এগুলোর উত্তর আমরা এই স্লাইডে পাবো। লেটস এক্সপ্লোর দিস ফ্যাক্টস। বাট জেরেমি লিভস ইন দ্য ইউএসএ, কেন? স্থানের আগে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করব না, কিন্তু যদি কোনো স্থানের নামের আগে দা বসে তখন আমরা কনফিউজড হয়ে যাব। কারণ হচ্ছে স্থানের নাম এর পূর্বে যদি ইউনাইটেড শব্দটি থাকে, ইউনাইটেড ওর সংক্ষেপে ইউ, অ্যাব্রিভিয়েশনে ইউ থাকে না, তখন তার পূর্বে দা দিতে হবে। যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস।
এগুলোর পূর্বে দি বসবে, সেটা অ্যাব্রিভিয়েশন বা শব্দ সংক্ষেপ আকারেই থাকুক না কেন অথবা ইলাবোরেশন বা পূর্ণরূপেই থাকুক না কেন তাদের পূর্বে দা হবে। তাহলে এটা হচ্ছে আরেকটা এক্সেপশন প্রপার নাউনের জন্য। Again, I have visited the Sundarbans recently. আমি সম্প্রতি সুন্দরবন পরিদর্শন করেছি বা ভ্রমণ করেছি। এখানে দি হওয়ার কারণটা কি? এটা আরেকটা ব্যতিক্রম। যদি কোনো স্থান ঐতিহাসিকভাবে বা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হয় তবে তার পূর্বে দি ব্যবহার করতে হবে। So Sundarban is the Sundarbans is geographically important because it's the largest mangrove forest in the world. বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চল, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, তাই তার নামের পূর্বে দি বসবে। Okay, let's practice. Number 1, cross plus proper noun, person or place. In general, proper noun এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। দি প্লাস সিমিলার কম্প্যারিজন, সমধর্মী প্রপার নাউনের মধ্যে তুলনা করলে দি বসবে কোথায়? দ্বিতীয়টির পূর্বে। দি প্লাস ইউনাইটেড প্লাস নেম অফ প্লেস, স্থানের নামের আগে ইউনাইটেড থাকলে দি বসবে, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো এটি। দি প্লাস জিওগ্রাফিক্যালি অর হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট প্রপার নাউন, ঐতিহাসিক বা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ প্রপার নাউনের পূর্বে প্লেস অর আর্কিটেকচার, স্থান বা স্থাপনার ক্ষেত্রে তাদের পূর্বে দা বসবে। Okay, so let's explore the next presentation. Number 3. Nobody will believe such a liar. এটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ইউজ। কেউই এমন একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করবে না। আ বা এন ব্যবহারের একটা অন্যতম শর্ত হচ্ছে আমি যে নাউনটার আগে এ বা এন বসাবো সেটাকে এনি বা ওয়ান অফ মেনি বোঝাতে হবে। এনি ওয়ান অর ওয়ান অফ মেনি, যে কোনো একটা বা অনেকের মধ্যে একজন যদি হয় তাহলে এ বা এন বসাতে পারবো। কেউই এমন একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করবে না, তাহলে এই মিথ্যাবাদী শব্দটা কি বোঝাচ্ছে? হি ইজ অর শি ইজ ওয়ান অফ মেনি লায়ার্স, অনেক মিথ্যাবাদীদের মধ্যে একজনের বর্ণনা দিচ্ছি, এবং যেহেতু কনসোনেন্ট দিয়ে শব্দটা শুরু হয়েছে তাই তার পূর্বে বসছে। আরেকটা নিয়ম অনুসারে বলা হয় সাচ, মেনি, এনি, এই সব কিছু ওয়ার্ড আছে যাদের পরে এ বা এন বসে। So let's explore more examples. She is nothing but a cheater. সে একজন চিটার বা প্রতারক ছাড়া আর কিছুই নয়। তাহলে is she the only one cheater in the world? সে কি বিশ্বের একমাত্র চিটার বা প্রতারক? না, she is one of many. তো one of many অথবা anyone হলে এ বা এন দিব। চিটারের সি কনসোনেন্ট তাই আমরা দিলাম আ। ওকে, নেক্সট এক্সাম্পল। সাম অফ দ্য গার্লস আর অ্যাবসেন্ট টুডে। মেয়েগুলির মধ্যে কয়েকজন আজ অনুপস্থিত। তাহলে অনুপস্থিত যারা তাদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য মেয়েদের কিছু, অর্থাৎ একটা ক্লাসে মনে করো 50 জন মেয়ে আছে, তাদের মধ্যে 10 জন অ্যাবসেন্ট, তাহলে 50 জন মেয়েদের মধ্যে 10 জন, এটা নির্দিষ্ট করে বলার জন্য সাম অফ দ্য গার্লস হবে। কেন এখানে গার্লস নির্দিষ্ট হলো কিভাবে? অর্থাৎ যে মেয়েগুলির মধ্য থেকে 10 জন বা 5 জন অ্যাবসেন্ট আছে, ওই মেয়েগুলিকে, ওই ক্লাসের ওর কলেজের ওর ইনস্টিটিউশনের মেয়েগুলিকে বা ওই গ্রুপের মেয়েগুলিকে বোঝাচ্ছে। এই জন্য ইনডাইরেক্টলি নির্দিষ্ট হতে পারে। একটা নাউন দুই ভাবে নির্দিষ্ট হতে পারে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি হচ্ছে যদি তার সাথে কোনো বিশেষ বর্ণনা থাকে, সে কে, কেমন, কোন ধরনের, তখন সেটা ডাইরেক্টলি নির্দিষ্ট হয়ে যায়। আর যদি কোনো একটা গ্রুপ অফ পিপল অর গ্রুপ অফ পারসন অর গ্রুপ অফ অবজেক্টকে নির্দেশ করা হয়, তখন সেটা ইনডাইরেক্টলি নির্দিষ্ট হয়ে যায়। তো এটা ইনডাইরেক্টলি নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ওই মেয়েগুলিকে বোঝাচ্ছে যাদের কথা এখানে আলোচনা হচ্ছে, এবং তাদের মধ্যে কয়েকজন অনুপস্থিত বলতে আমরা সাম অফ দ্য গার্লস বসাচ্ছি। আর একটা নিয়ম আছে, সাম অফ, ওয়ান অফ, মেনি অফ, মোস্ট অফ, এগুলোর পরে দা বসে। ওকে, লেটস এক্সপ্লোর মোর। মোস্ট অফ দ্য গার্লস আর প্রেজেন্ট টুডে। মেয়েগুলির বেশিরভাগই আজ উপস্থিত।
তাহলে কি পাচ্ছি আমরা? মোস্ট অফ এর পরে দা বসছে, কারণ ওই মেয়েগুলিকে বোঝাচ্ছে যাদের নিয়ে কথা হচ্ছে, ইনডাইরেক্টলি ডেফিনিট হয়ে যাচ্ছে, তাই দা বসলো। ওকে, নাও লেটস প্র্যাকটিস দিস টু রুলস। এখানে দেখো কিছু শব্দ আছে, স্ক্রিনশট নিয়ে রাখবা সবাই। মেয়ার মাত্র বা কেবলমাত্র, কোয়াইট যথেষ্ট, রেদার বরং, মেনি অনেক, সাচ এমন, বাট কিন্তু, নট না। এগুলোর পরে যদি শূন্যস্থান থাকে এবং সেই শূন্যস্থানের পরে যদি কমন নাউন থাকে, সিঙ্গুলার কমন নাউন থাকে, তাহলে এ বা এন বসবে। মেয়ার এ, কোয়াইট এ, রেদার এ, মেনি এ, সাচ এ, বাট এ, নট এ। তবে খেয়াল রাখতে হবে মেনি শব্দটা নিয়ে কনফিউশন আছে। মেনির পরে যদি প্লোরাল নাউন থাকে তাহলে আবার ক্রস বসবে, যেমন মেনি ড্যাশ বয়েজ, সেখানে কোনো আর্টিকেল হবে না, জিরো ইনডেফিনিট আর্টিকেল, ক্রস হবে। কিন্তু যদি মেনি ড্যাশ বয় হয় তখন হবে মেনি আ বয়। এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায়, বি কেয়ারফুল। মেনির পরে প্লোরাল নাউন থাকলে তাদের মাঝখানে ক্রস হবে, কিন্তু মেনির পরে সিঙ্গুলার নাউন থাকলে এ বা এন বসবে ভাওয়েল কনসোনেন্ট অনুসারে। ওকে, তারপরে আরেকটা রুল হচ্ছে এনি অফ, আইদার অফ, নাইদার অফ, মোস্ট অফ, সাম অফ, মেনি অফ, অল অফ। এই যে সংখ্যাবাচক শব্দগুলো, এগুলোর পরে যদি অফ থাকে তাহলে তাদের পরে কি বসবে? দা বসবে, তারপরে কমন নাউন থাকবে, এবং সাধারণত এই কমন নাউনটা হবে প্লোরাল। মেনি অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, মোস্ট অফ দ্য বয়েজ, এনি অফ দ্য বয়েজ। তো এগুলোর পরে মেনি অফ, এনি অফ, আইদার অফ থাকবে, এবং পরবর্তী প্লোরাল নাউনের পূর্বে আমরা দি ব্যবহার করব। ওকে, লেটস এক্সপ্লোর দ্য নেক্সট প্রেজেন্টেশন। Number 1, water is essential for life. Yes, we know water is very essential for our life, and most of our body is formed with water. So, পানি জীবনের জন্য প্রয়োজনীয়। What kind of noun is it? It's material noun, right? Material noun বস্তুবাচক বিশেষ্য। তো আমরা জানি বেসিক গ্রামার ক্লাসে করেছি, in broad sense nouns are of two types, countable and uncountable. সকল নাউন বৃহদার্থে দুই ধরনের, সংখ্যা এবং পরিমাণের উপর নির্ভর করে। একটা হচ্ছে সংখ্যাবাচক, যেগুলো গণনা করতে পারি, আর একটা হচ্ছে আনকাউন্টেবল বা পরিমাণবাচক, যেগুলো আমরা গণনা করি না বা করতে পারলেও সুবিধার জন্য ওজন দিই। যেমন পানি, দুধ, তেল গণনা করা যায় না, আবার চিনি, ডাল, চাল গণনা করলে আমরা ওজন দিই, সেগুলো আনকাউন্টেবলের মধ্যে পড়ে। তো লক্ষ্য করো, আনকাউন্টেবল নাউন এর পূর্বে সাধারণ অর্থে কোনো আর্টিকেল বসে না, এ বা এন তো দেওয়াই যাবে না, আর নির্দিষ্ট না হলে দিও দেওয়া যাবে না। তো পানি জীবনের জন্য প্রয়োজনীয়, here the word water has been used in a universal sense, সার্বজনীন অর্থে ব্যবহার হয়েছে। নির্দিষ্ট কোনো জায়গার পানি বা কোনো বোতলের পানি বা কোনো কোম্পানির পানি বা কোনো পুকুরের পানি সেটা বোঝাচ্ছে না। যদি সেরকম নির্দিষ্ট করে দেয় তখন আমরা দি ব্যবহার করতে পারবো, কিন্তু কখনোই আনকাউন্টেবলের পূর্বে এ বা এন ব্যবহার করব না। তাই ওয়াটার সার্বজনীন অর্থে ব্যবহার হচ্ছে, সাধারণ অর্থে ব্যবহার হচ্ছে, তাই তার পূর্বে কোনো আর্টিকেল হবে না। নেক্সট, নাম্বার 2, বাট দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পলিউটেড। এখন দা ব্যবহার হলো কেন? কারণ দেখো নাউনটার পিছনে ডাইরেক্টলি ডেফিনিট করে দেওয়া হয়েছে, অফ দিস পন্ড, কোন পানি? এই পুকুরের পানি। যখন কোনো নাউনের পিছনে বিশেষ বর্ণনা থাকে, যেমন প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, রিলেটিভ ক্লজ, এগুলো দিয়ে যখন কোনো নাউনকে মডিফাই করা হয় তখন ওই নাউনটা নির্দিষ্ট হয়ে যায় এবং তখনই তার পূর্বে দা বসবে। পানিটি দূষিত, কোন পানি দূষিত? এই পুকুরের পানি। তো অফ দিস পন্ড দেওয়া ডাইরেক্টলি ডেফিনিট হচ্ছে, দা দিব। তো কোনো নাউন সেটা কাউন্টেবল হোক, আনকাউন্টেবল হোক, সিঙ্গুলার হোক আর প্লোরাল হোক, ইট ডাজন্ট ম্যাটার এট অল, নির্দিষ্ট হলেই তার পূর্বে দা ব্যবহার করতে হবে। Let's see example number 2. Kindness is a great virtue. What kind of noun is it? Yes, it's abstract noun. যার বাস্তব অস্তিত্ব নাই, সেটা হচ্ছে abstract noun. তো আমরা বেসিক গ্রামার ক্লাসে করেছি abstract noun সম্পর্কে। abstract noun এর পূর্বেও সাধারণ অর্থে কোনো আর্টিকেল বসবে না, কারণ এটাও তো আনকাউন্টেবল।
অস্তিত্বই নাই, গণনা করব কিভাবে? তাহলে এর পূর্বে কোনো আর্টিকেল হবে না, ক্রস বসলো। কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, দেখো, দ্য কাইন্ডনেস অফ হাতেম তাই ইজ ফেমাস। হাতেম তাইয়ের দয়া বিখ্যাত। এখন নির্দিষ্ট হলো কেন, দা বসলো কেন? কারণ নাউনের পিছনে বিশেষ বর্ণনা আছে। কার দয়া? অফ হাতেম তাই। তো যখনই কোনো নাউনকে ডাইরেক্টলি ডেফিনিট করা হবে, সেই নাউনটা কি, কেমন, কার, কোন ধরনের, কোন জায়গার, সেই বর্ণনাটা থাকলেই সেটা নির্দিষ্ট হয়ে যাবে। অফ হাতেম তাই দেওয়াতে কাইন্ডনেস নির্দিষ্ট হয়ে যাচ্ছে, একজন ব্যক্তির গুণ বোঝাচ্ছে, দয়া বোঝাচ্ছে, তাই তার পূর্বে দা বসবে। ওকে, so let's see the practice session. Pros মানে কি? জিরো ইনডেফিনিট আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। বস্তুবাচক বিশেষ্য এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণ দোষবাচক বিশেষ্য ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল বসবে না, এটা হচ্ছে জেনারেল রুল। এখানে একটা নোট আছে, লেটস রিড ইট। ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ডোন্ট নিড এনি আর্টিকেল। ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল প্রয়োজন নাই। কখন? হোয়াইল এক্সপ্রেসিং জেনারেল অর ইউনিভার্সাল ফিচার, এই কথাটা মনে রাখতে হবে। যখন সাধারণ ফিচার বা বৈশিষ্ট্য বা সার্বজনীন বৈশিষ্ট্য বুঝাবে, তখন তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যেমন আমরা যদি বলি সততা একটি মহৎ গুণ, এখানে নির্দিষ্ট কারোর সততা বা কোনো ব্যক্তির সততা বোঝাচ্ছে না, এটা জেনারেল ফিচার বা জেনারেল সেন্সে ব্যবহার হচ্ছে, কোনো আর্টিকেল হবে না। দয়া একটি মহৎ গুণ, কোনো আর্টিকেল হবে না। ভালোবাসা স্বর্গীয়, এর আগে কোনো আর্টিকেল হবে না। লাভ ইজ ডিভাইন, বিরাট ব্যাপার, কোনো আর্টিকেল হবে না। কিন্তু যখনই আমি বলবো রোমিও এন্ড জুলিয়েটের ভালোবাসা বিশ্ববিখ্যাত, তখন কি হবে? দ্য লাভ অফ রোমিও এন্ড জুলিয়েট। তখন আর জেনারেল বা ইউনিভার্সাল সেন্সে ব্যবহার হলো না, কারণ সেটি একটা জুটির বা একটা কাপলের ভালোবাসাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ওকে, এই কথাটাই নিচে আছে, দেখো। বাট দ্য ইজ ইউজড বিফোর দ্যাম ইন স্পেশাল ইউজ। বিশেষ ব্যবহার হলে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টের পূর্বেও দা বসে। বিশেষ ব্যবহারটা কি? যখন নির্দিষ্ট করে বর্ণনা দেয়া হবে, সেটি কার, কোথাকার, কোন জায়গার, কেমন, তখনই। ওকে, লেটস এক্সপ্লোর দ্য নেক্সট প্রেজেন্টেশন। এক্সাম্পল নাম্বার 1, I saw the boys playing in the field. আমি ছেলেগুলিকে মাঠে খেলতে দেখলাম। আমরা সাধারণত কি বলি বাংলায়? কোনো নাউনের শেষে যদি টি, টা, খানি, খানা, গণ, বৃন্দ, গুলি ইত্যাদি ব্যবহার হয়, তবে তার সামনে দি বসে। বাট ইটস ভেরি টাফ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কনটেক্সট। আমরা পরীক্ষা বাংলায় দিচ্ছি না, মনে রাখতে হবে ইংলিশে দিচ্ছি। তাই আমরা যদি এই কথাটা মাথায় না ঢুকাতে পারি, আমি যদি একটা কনটেক্সটের মিনিং অনুমান করতে না পারি, then it will bring a failure in the use of article. একটা ব্যর্থতা নিয়ে আসবে আমার জন্য। তাই আমাদেরকে কিভাবে মনে রাখতে হবে? ওই যে বললাম, নাউনটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, তার পিছনে যদি বিশেষ বর্ণনা থাকে, সে কেমন, কে, কোন ধরনের, কি রকম বা কি করছে, তখনই তার পূর্বে আর্টিকেল বসবে, দি। যারা মডিফায়ার করেছো তাদের জন্য আরো সহজ হবে। মডিফায়ারের ক্লাস যারা করেছো, নাউনের পরে যদি, আমি আগে বলেছিলাম, প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, অথবা অ্যাডভার্ব ফ্রেজ থাকে বা অ্যাডভার্বিয়াল থাকে, অ্যাডভার্ব ক্লজ থাকে, রিলেটিভ ক্লজ থাকে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, থাকে, অর্থাৎ বিশেষ বর্ণনা থাকে, তখনই নাউনটি নির্দিষ্ট হয়ে যায়। আমি দেখলাম এখানে বয়েজ, কিন্তু এখন আমি জানি না বয়েজ গুলোকে, কিন্তু পিছনে বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে প্লেইং ইন দ্য ফিল্ড, দ্যাট ইজ ওই ছেলেগুলি শুধুমাত্র যারা মাঠে খেলছিল, দ্যাট ইজ আই এম ডিফাইনিং, আমি সংজ্ঞা দিয়ে দিচ্ছি, নির্দিষ্ট করে দিচ্ছি কে। তাহলে প্লেইং ইন দ্য ফিল্ড থাকার কারণে বয়েজ গুলো নির্দিষ্ট হয়ে গেল। তো আমরা কি বলতে পারি? কোনো নাউনের পিছনে বিশেষ বর্ণনা থাকলে সেটি নির্দিষ্ট হয়, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, দা বসবে। নাম্বার বি, the melting of polar ice is the result of global warming. পোলার আইস বা মেরু অঞ্চলের বরফ গলে যাওয়াটি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের ফল বা ফসল। মেল্টিং, ভার্ব প্লাস আইএনজি, উই নো ভার্ব প্লাস আইএনজি যখন কোনো কিছুর নাম বোঝায়, কাজের নাম বোঝায়, তখন এটাকে জিরান্ড বলা হয়। ইটস ইকুইভ্যালেন্ট টু নাউন, নাউনের সমমানের শব্দ।
তো যাই হোক, এর পূর্বে আমরা দি ব্যবহার করলাম কেন? কারণ এর পিছনে বিশেষ বর্ণনা আছে। কি? কিসের গলে যাওয়ার ঘটনা? অফ পোলার আইস। অফ পোলার আইস দিয়ে দেওয়ার সাথে সাথে মেল্টিং শব্দটা নির্দিষ্ট হয়ে গেল, শুধুমাত্র মেরু অঞ্চলের বরফের গলনকে বোঝাচ্ছে, তাই দা হবে। ওকে, নেক্সট নাম্বার 2. Almost all the rivers of Bangladesh have come from the Himalayas. বাংলাদেশের প্রায় সকল নদ নদী হিমালয় পর্বতমালা থেকে এসেছে। এখানে আমরা একটা কনভেনশনাল রুল পাই যে কিছু নাউন আছে যাদের পূর্বে ফিক্সড রুল হিসেবে দি ব্যবহার করা হয়, যেমন নদ নদী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ। ঐতিহাসিক বা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনা, বিভিন্ন দিকের নাম, মহাবিশ্বে যার অস্তিত্ব একটি মাত্র, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদির নাম, পবিত্র গ্রন্থ বা ধর্মগ্রন্থ, সংবাদপত্র, এগুলোর পূর্বে আমরা দি ব্যবহার করি। মরুভূমি নাম, অথবা দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপের সমষ্টিবদ্ধ এলাকা ইত্যাদির পূর্বে দি ব্যবহার করি। তো এখানে তিনটা বিষয় নিয়ে একটা কনফিউশন আছে, ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পর্বতমালা, দ্বীপপুঞ্জ এবং সংবাদপত্র। পর্বতমালা মানে একটা পর্বতময় এলাকার নামের আগে দি বসবে, একটা দ্বীপপুঞ্জ বা দ্বীপের সমষ্টিবদ্ধ এলাকার নামের আগে দি বসবে, সংবাদপত্রের আগে দি বসবে। কিন্তু তাদের এক্সেপশন হচ্ছে একটা পর্বতের নামের আগে কোনো আর্টিকেল হবে না, প্রপার নাউন হিসেবে বিবেচিত হবে। একটা দ্বীপের নামের আগে কোনো আর্টিকেল বসবে না, এবং সংবাদপত্রের আগে দি বসবে, কিন্তু ম্যাগাজিনের নামের আগে কোনো আর্টিকেল বসবে না। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফ্যাক্টস। তো হিমালয় পর্বতমালা, তার পূর্বে আর্টিকেল দি বসবে। ক্যারোলিনা মাউন্টেন্স, পূর্ব আমেরিকার একটা পর্বতময় এলাকা, তার আগে দি বসবে। কিন্তু আমরা যদি বলি এভারেস্ট পর্বতশৃঙ্গ, একটা পাহাড়ের পর্বতের নাম, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ওকে, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। দেখেছ? দেখো নাই? তাহলে আমরা তত্ত্ব থেকে জানি পৃথিবী গোল। তো এটা তো মহাবিশ্বে একটি মাত্র গ্রহের নাম, তার পূর্বে দি বসবে। ওকে, নাও লেটস সি নাম্বার সি। The Liberation War of Bangladesh took place in 1971. আমাদের ইতিহাসের সবচেয়ে মহান ঘটনা, গৌরবময় ঘটনা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আবার কষ্টেরও ঘটনা। অনেক মানুষকে আমরা হারিয়েছি। স্বাধীনতা যুদ্ধ 1971 সালে সংগঠিত হয়। এর আগে দি বসলো কেন? কারণ হচ্ছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা, স্থান স্থাপনার আগেও দি বসে। ওকে, তাহলে আমরা এখানে দুটা রুল পাচ্ছি। লেটস সি দা প্র্যাকটিস সেকশন। ওয়ার্ড অর ফ্রেজ, ওয়ার্ড মানে কি? একটি শব্দ, ফ্রেজ মানে একাধিক শব্দ। হ্যাভিং আ স্পেসিফিক ডেসক্রিপশন নিডস দি, যে ওয়ার্ড বা ফ্রেজের স্পেসিফিক বা সুনির্দিষ্ট বর্ণনা থাকবে। ওই যে বললাম, নাউনের পরে যদি উল্লেখ করা থাকে সেটি কে, কেমন, কোন ধরনের, কোন জায়গার বিশেষ বর্ণনা থাকে, তখনই তার পূর্বে দি লাগে। কেন? কারণ সেটি নির্দিষ্ট হয়ে যায়। নেক্সট, দি প্লাস ওয়ার্ড অর ফ্রেজ ফলোড বাই অব ফ্রেজ অর প্রিপোজিশনাল ফ্রেজ। বিশেষ করে অবযুক্ত ফ্রেজ বা প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া শব্দ সমষ্টি যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজের ফলোড বাই বা পরে থাকে, তখন তার পূর্বে দি বসবে। দি প্লাস সার্টেইন অর ডেফিনিট ওয়ান অর ওয়ান্স, নির্দিষ্ট কোনো একটির পূর্বে এক বা একাধিক নাউন সিঙ্গুলার বা প্লুরালের পূর্বে যদি শূন্যস্থান থাকে, তার পূর্বে দি বসবে। দি প্লাস ওয়ান এন্ড অনলি, একমাত্র কোনো কিছু, মহাবিশ্বে যার অস্তিত্ব একটি মাত্র, তার পূর্বে দি বসবে। যেমন আর্থের আগে আমরা দি দিয়েছি। ডেফিনিট ওয়ান, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশের পূর্বে দি দিয়েছি, ইত্যাদি। ওকে, লেটস মুভ টু নেক্সট প্রেজেন্টেশন। হি ইজ রিচ। আমরা চলে আসলাম পুরোপুরি ব্যতিক্রমী একটা বিষয়ে। এতক্ষণ আমরা পেয়েছি নাউনের পূর্বে আর্টিকেল বসছে, এখন রিচ, ধনী, একজনের অর্থনৈতিক অবস্থা বা ফিনান্সিয়াল কন্ডিশনের বর্ণনা দেয়। তো এটি কি? এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, ক্রস। নাম্বার বি, হি ইজ আ রিচ ম্যান। কি হলো? তিনি একজন ধনী ব্যক্তি।
এখন রিচের সাথে ম্যান দেওয়ার সাথে সাথে দৌড়ে এ চলে আসলো। হোয়াটস দ্য রিজন? আমরা আগে আলোচনা করেছি কিন্তু কিছুটা, যে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, আর্টিকেল নাউনের সাথে রিলেটেড, সিঙ্গুলার কমন নাউন থাকে, তখন এ বা এন বসবে, কিন্তু নাউনটা উধাও হয়ে গেলে আর্টিকেলটা উধাও হয়ে যাবে। অর্থাৎ শুধু শুধু অ্যাডজেক্টিভের পূর্বে শূন্যস্থান থাকলে কোনো আর্টিকেল বসবে না। হ্যাঁ বসবে, ক্রস বসবে, জিরো ইনডেফিনিট আর্টিকেল। কিন্তু যদি সেই অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলার কমন নাউন দেয়া হয়, সিঙ্গুলার হতে হবে কিন্তু একটা হতে হবে, তখনই আমরা এ বা এন দিতে পারবো, এবং অ্যাডজেক্টিভের প্রথম লেটার অনুসারে, ভাওয়েল না কনসোনেন্ট সেই অনুসারে এ বা এন বসবে। ওকে, নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। মানুষ বলে যে এক মুখে দুই কথা বলা, আমরা কিন্তু এক মুখে এখন তিন কথা বলে ফেললাম। একই রিচের পূর্বে তিনবার তিনটা বিষয় ব্যবহার করলাম, জিরো ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করলাম, দি ব্যবহার করলাম, বাট হোয়াই? লক্ষ্য করো, যখন অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, এই যে ভার্ব আর এর পূর্বে আছে, তাহলে সাবজেক্ট না? অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন বিশেষ শ্রেণীর সকলকে বোঝায়। সকলকে বুঝায় কিভাবে বুঝবো? আর আছে, অনেকের পরেই তো আর হয়, একজন হলে তো ইজ বসতো। তো অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় এবং বিশেষ শ্রেণীর সকলকে বুঝায়, তখন a certain class of people in a society, একটা সমাজের নির্দিষ্ট শ্রেণীর লোকজনকে বুঝাবে। নির্দিষ্ট, নির্দিষ্ট মানেই দি বসবে, তাই হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে দেখো আমরা অ্যাডজেক্টিভের তিনটা ব্যবহার এখানে পাচ্ছি। শুধু শুধু অ্যাডজেক্টিভের আবার কিন্তু কয়টা ফর্ম থাকে? তিনটা ফর্ম থাকে, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তো অ্যাডজেক্টিভের মূল রূপগুলোকে পজিটিভ ফর্ম বলা হয়। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। পজিটিভ ফর্মের পরে সিঙ্গুলার কমন নাউন থাকলে এ বা এন বসবে, আর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম যদি বাক্যের সাবজেক্ট হয়, a certain class of people কে বোঝায়, বিশেষ শ্রেণীর মানুষকে বোঝায়, তার পূর্বে ডি বসবে। ওকে, লেটস এক্সপ্লোর দ্য নেক্সট এক্সাম্পল। দ্য পেন ইজ বেটার দ্যান দ্যাট। এই কলমটি ওই কলমটির চাইতে ভালো। গুড, বেটার, বেস্ট। ওকে, সো অ্যাডজেক্টিভের দ্বিতীয় রূপকে বলা হয় কম্পারেটিভ ফর্ম। সহজে বলতে গেলে ছোট অ্যাডজেক্টিভ বা মনোসিলেবলের অ্যাডজেক্টিভ গুলোর পিছনে ই আর থাকবে, এবং বড় অ্যাডজেক্টিভ গুলোর সামনে মোর একটা শব্দ থাকবে, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, মানে যেগুলো অনেকবার ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, তাদের পূর্বে আলাদা একটা ওয়ার্ড থাকবে মোর। এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে শুধু গুড আর ব্যাড। গুড গুড আর গুডেস্ট হয় না, হয় গুড, বেটার, বেস্ট, তাও পিছনে ই আর আছে। আর ব্যাড বেটার, ব্যাডেস্ট হয় না, হয় ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। তো ওয়ার্স, বেটার আর বাকি যত অ্যাডজেক্টিভ আছে সবগুলা ছোট হলে পিছনে আর বা ইয়ার যোগ হয়, বড় হলে সামনে একটা শব্দ বসে মোর। এগুলোর পূর্বে কোনো আর্টিকেল হবে না, তার মানে পজিটিভ ফর্মের সাথে কম্পারেটিভ ফর্মের মিল আছে। বাট ইট হ্যাজ এক্সেপশন অলসো, এরও ব্যতিক্রম আছে। দেখো নাম্বার বি, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু পেন্স। এখানেও বেটার আছে, দা বসলো কেন? এটি হচ্ছে দুইটি কলমের মধ্যে ভালো। এখানে ডাইরেক্ট কম্প্যারিজন হচ্ছে একটির সাথে আরেকটির, আর এখানে দুইটি কলম উল্লেখ করা হচ্ছে কিন্তু কোনটি সেটি উল্লেখ নেই। ইনডাইরেক্ট কম্প্যারিজন হচ্ছে, দা বসবে। তো এই কথাটা দিয়ে তো আমরা মনে রাখতে পারবো না, আমরা মনে রাখবো কম্পারেটিভের পরে সব সময় দেন বসে। দেন থাকলে কোনো আর্টিকেল হবে না। যদি দেন না দিয়ে অফ থাকে, তখন কম্পারেটিভের পূর্বে দা বসবে। ওকে, নেক্সট, দা সুনার, দা বেটার। এখন দা তো ব্যবহার হয়েছেই, আবার দুইটা হয়ে গেছে। লক্ষ্য করো, একই বাক্যে যদি দুটো কম্পারেটিভ ফর্ম থাকে অ্যাডজেক্টিভের এবং যত তত অর্থ প্রকাশ করে, তখন দুইটার পূর্বে দুইটা দিয়ে বসবে। দা সুনার, দা বেটার, যত শীঘ্র তত মঙ্গল। শুভ কাজে দেরি করতে নেই নাকি? অথবা দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে, দা মোর হবে। এই হচ্ছে কম্পারেটিভের ব্যতিক্রম। নাও হোয়াট অ্যাবাউট দ্য সুপারলেটিভ ফর্ম? ছোট অ্যাডজেক্টিভ বা মনোসিলেবলের অ্যাডজেক্টিভ গুলার পিছনে ইএসটি থাকবে, আর বড় অ্যাডজেক্টিভ গুলার সামনে আলাদা একটা শব্দ থাকবে মোস্ট।
এবং সব সময় সুপারলেটিভের নিয়ম একটাই, তার কিন্তু এক মুখে দুই কথা তিন কথা নাই, এক মুখে একই কথা। সুপারলেটিভের পূর্বে সব সময় দি বসবে। ওকে, এখানে বেস্ট আছে, যদি বলা হয় হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, দা বসবে। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ ইন দ্য ক্লাস, দা বসবে। ওকে, নেক্সট মুভ টু দ্য প্র্যাকটিস সেকশন। ক্রস প্লাস পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মূল ফর্মের আগে ক্রস বা জিরো ইনডেফিনিট আর্টিকেল বসবে। ক্রস প্লাস কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইফ ফলোড বাই দেন, গুড ইনফরমেশন। যদি কম্পারেটিভ ফর্মের পরে দেন থাকে তার সামনে ক্রস বসবে, তার মানে অফ থাকলে কি বসবে, দা বসবে। নেক্সট, এ অর এন, এখন পজিটিভ ডিগ্রির ব্যতিক্রমটা আছে। আ অর এন প্লাস পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইফ ফলোড বাই সিঙ্গুলার কাউন্টেবল নাউন। পজিটিভ ফর্মের পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, রিচ ম্যান, এ ম্যান, গুড বয়, গুড গার্ল, তার পূর্বে এ বা এন বসবে। A good girl, a good boy, a rich man, an intelligent boy. Okay. The plus positive form of adjective. Adjective এর পজিটিভ ফর্ম এর পূর্বে দা বসবে। কখন? যদি সেটি বাক্যের সাবজেক্ট হয়। দি প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ ফর্মের পূর্বে দি ব্যবহার করতে হবে সব সময়। আর কম্পারেটিভ ফর্মের যদি দুইবার থাকে তাহলে দুইটা দি বসবে। ওকে, নাও ডিয়ার স্টুডেন্টস, our presentation and practice section is over. It's the time for production. That is, the production section is just for you. I won't associate you in this section. আমি তোমাদের এই ক্ষেত্রে সাহায্য করব না, তোমাদের করতে হবে। সবাই ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও। এখানে আমি কিছু স্ক্যাটার্ড সেন্টেন্স দিয়েছি, এগুলোর সামনে আর্টিকেল বসাতে হবে। আনসার রেডি করবা, রেডি করে আমাকে সবাই হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমাকে সেন্ড করবা। আমার পুরো নাম দিয়ে সার্চ করলে মোহাম্মদ আমিনুর রহমান আমার ফেসবুক পেজ পেয়ে যাবা, সেখানে ইনবক্সে পাঠাতে পারো। আর আমার ফোন নাম্বার সেটাও বলে দিচ্ছি, ফোনে সেভ করে নিলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা। আনসার দিয়ে দিলে আমি সাথে সাথে, না হয় যখনই দেখবো তখনই ব্যাক করব, এবং সমস্যা হলে সেটা জানিয়ে দিব। আমার ফোন নাম্বার হচ্ছে 01271068776। ওকে, থ্যাংক ইউ। তো এগুলো আনসার রেডি করতে হবে। কি লেখা আছে? ফিল ইন দ্য ফলোইং গ্যাপস উইথ সুইটেবল আর্টিকেলস। উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইফ আর্টিকেল ইজ নট নেসেসারি পুট আ ক্রস মার্ক। যদি কোনো জায়গায় আর্টিকেল প্রয়োজন না হয়, মনে হয়, সেখানে ক্রস মার্ক দিতে হবে, অর্থাৎ জিরো ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। এখানে 7টা বাক্য আছে। লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখানে আছে আরো 8টা বাক্য, শুধু আনসার লিখে পাঠাতে হবে। এবং যদি কোনো প্রবলেম থাকে আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাবা। আর যদি কোনো এই এক্সাম্পল গুলা নিয়ে কোনো ক্লাস দিতে হয় তাহলে সেটা জানাবা। এবং পরবর্তীতে এক্সটেন্সিভ ক্লাস আমরা আরো করব আর্টিকেলের উপর। বেসিক প্রিন্সিপাল অফ ইউজিং আর্টিকেল কিছু বিষয় আছে, সেটা টোটালি ডিফারেন্ট, বইতে তোমরা পাবা না, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এখানে আছে আরো 7টি বাক্য, 8টি বাক্য, এগুলো তৈরি করতে হবে আনসার। এবং আশা করি আমরা আজকে যা আলোচনা করেছি এর মধ্যেই সবগুলোর উত্তর পেয়ে যাবা। এখানে আরো আছে আপ টু 30 সেন্টেন্সেস। তো এগুলো করে দিতে হবে, স্ক্রিনশট নিয়ে নিবা সবাই। ভিডিও পজ করেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, নাও প্রফিসিয়েন্সি টেস্ট। এর পরের সেকশনে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে, যেটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। I have presented some board questions of HSC standard here. এগুলোর প্রথমে তোমরা করবে, আমি যে সময় দিয়েছি এর মধ্যে স্ক্রিনশট নিয়ে নিবে, আগে নিজে করবে, করার পরে আনসার আছে সেগুলো ম্যাচ করে নিতে হবে।
কিন্তু কখনোই টেনে আগে আনসার দেখবা না। ইউ হ্যাভ টু বি অনেস্ট ইন পার্টিসিপেটিং ইন অনলাইন ক্লাসেস অর ভিডিও ক্লাসেস। নিজের সততা নিজে রাখতে হবে। আগে যদি আনসার দেখে নাও তাহলে তোমার দক্ষতা যাচাই হবে না। তো এর আগে আমি আরো কিছু ক্লাস করাবো, দিব, সেগুলো দেখবা, নিজে বাসায় ট্রাই করবা, ঠিক আছে? আনসার স্ক্রিনশট নিবা, আনসার রেডি করবা, দেন ম্যাচ উইথ দ্য আনসার। আনসার দেওয়া আছে, মিলিয়ে দেখতে হবে। ওকে, আরেকটা প্রশ্ন আছে এখানে, স্ক্রিনশট নিয়ে নিবা, নিয়ে আগে করবা, তারপরে আনসার সাথে ম্যাচ করে নিবা। এই হচ্ছে আনসার। ওকে, আরেকটা প্রশ্ন আছে, ভেরি ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন্স, এবং রিপিট হয় এগুলা বিভিন্ন বোর্ডের টেস্টের প্রশ্নে, এইচএসসি তে। ওকে, এর পরেরটা, এই যে আনসার দেওয়া আছে, আগে করবা, তারপরে আনসারের স্ক্রিনশট থাকবে ফোনে, পরে ম্যাচ করবা। আগে আনসার দেখলে কিন্তু শিখা হবে না। আরেকটা প্রশ্ন আছে, এটাও বোর্ড কোয়েশ্চেন। টেস্ট পেপার দরকার নাই, আমার ভিডিওগুলোর শেষে তোমরা প্র্যাকটিস সেকশন দেখলেই টেস্ট পেপারের কাজ হয়ে যাবে। টেস্ট পেপার তো টেস্টের পরে আসবে, আর এই প্যান্ডামিক সিচুয়েশন আসবে কিনা তারও ঠিক নেই। টেস্ট পরীক্ষারই যেখানে নিশ্চয়তা নাই। তবে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে পরীক্ষা 2-1 মাস পিছিয়ে হলেও নেওয়া হবে। ওকে, এটারও স্ক্রিনশট নাও, আনসার রেডি করবা, তারপরে আনসার ম্যাচ করবা। প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কেউ, এনিওয়ান ইজ ওয়েলকাম। জাস্ট নাম দিবা, আমি এইচএসসি স্টুডেন্ট অমুক কলেজে, সেটা দিয়ে দিলে ভালো হয়, আমি রেসপন্স করব। আনসার লিখে, খাতায় আনসার লিখে ছবি তুলে দিতে পারো, প্রবলেম থাকলে প্রশ্ন করতে পারো, উত্তর দেওয়া আছে, উত্তর ম্যাচ করে নিবা। তো আমি এখানে 6টা প্রশ্ন এবং তার উত্তর দিলাম। নাও প্র্যাকটিস ইয়োরসেলফ। নিজে করার জন্য থাকবে কিছু কিছু, তো নিজে করতেই হবে। এগুলো স্ক্রিনশট নাও, নিজে করবা। হিউজ প্র্যাকটিসের ব্যবস্থা রেখেছি। গ্রামারের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। চর্চার কোনো বিকল্প নাই। রুল শিখলা, রুল শিখে যদি তুমি অ্যাপ্লাই করতে না পারো, স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে সেই রুলের কোনো ভূমিকা নাই। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অর লার্নিং গ্রামার ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল। বাইসাইকেল চড়ার মতো। তুমি যদি একটা বই পড়ো যে বাইসাইকেল কিভাবে চড়তে হবে, তাহলে বাইসাইকেলের ফাংশনগুলো জানতে পারবা, বাট ইউ ওন্ট বি এবল টু রাইড এ বাইসাইকেল সাকসেসফুলি। সফলভাবে চালাতে পারবা না। গ্রামারের রুল হচ্ছে সেই বই পড়ার মতো। আমি এই জন্য রুল মুখস্থ করাই নাই, প্র্যাকটিস করিয়ে দিয়েছি। আর প্র্যাকটিস হচ্ছে সেই বাইসাইকেল রাস্তায় নিয়ে বের হয়ে চালানোর মতো। 2-1 বার হোঁচট খাবা, পরে যাবা, করতে পারবা না, সমস্যা হবে, সাহায্য নিতে হবে, তখন গিয়ে ধীরে ধীরে একটা টাইম তুমি অন্যকে শিখাতে পারবা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য ক্লাস, and I hope you have enjoyed the class. Have a great time. Stay at home during this pandemic. Stay safe. Study at home. Allah Hafiz. Have a good time.